প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা ভালো আছো। আগ্রাবাদ বালিকা বিদ্যালয়ের অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগতম। আজ আমি নবম ও দশম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়ের অষ্টম অধ্যায় বাংলাদেশের গণতন্ত্র ও নির্বাচন এই অধ্যায়ের গণতন্ত্রের ধারণা, গণতন্ত্রের প্রকারভেদ এবং গণতন্ত্রের দোষ গুণ নিয়ে আলোকপাত করার জন্য তোমাদের সামনে হাজির হয়েছি। প্রিয় শিক্ষার্থীরা, প্রথমেই আমরা জেনে নিব যে গণতন্ত্র কি, হোয়াট ইজ ডেমোক্রেসি। গণতন্ত্র বলতে আমরা জনগণের শাসন ব্যবস্থাকে বুঝি। বুঝতে পেরেছ? গণতন্ত্র বলতে আমরা কি বুঝি? জনগণের শাসন ব্যবস্থা। আমেরিকার প্রখ্যাত প্রেসিডেন্ট আব্রাহাম লিঙ্কন। আমেরিকার প্রখ্যাত প্রেসিডেন্ট আব্রাহাম লিঙ্কন উনি গণতন্ত্রকে যেভাবে সংজ্ঞায়িত করেছেন তা হল, ডেমোক্রেসি ইজ এ গভর্নমেন্ট অফ দ্য পিপল, বাই দ্য পিপল অ্যান্ড ফর দ্য পিপল। অর্থাৎ গণতন্ত্র হল জনগণের জন্য এবং জনগণের দ্বারা পরিচালিত সরকার ব্যবস্থা। অধ্যাপক গেটেলের মতে, যে শাসন ব্যবস্থায় জনগণ সার্বভৌম ক্ষমতা প্রয়োগে অংশ নেয়ার অধিকারী হয় তাই হল ডেমোক্রেসি। সুতরাং সাধারণ অর্থে গণতন্ত্র হচ্ছে মূলত সংখ্যাগরিষ্ঠের স্বার্থে গঠিত ও পরিচালিত সরকার ব্যবস্থা। এর অর্থ এই নয় যে গণতন্ত্রে সংখ্যালঘু তাদের স্বার্থ উপেক্ষিত থাকে, তা কিন্তু নয়। বরং গণতন্ত্রে আইনের অনুশাসন বিদ্যমান থাকে, আইনের দৃষ্টিতে এখানে সবাই সমান। সুতরাং বিংশ শতাব্দীর একটি জনপ্রিয় ধারণা হচ্ছে গণতন্ত্র। প্রিয় শিক্ষার্থীরা, গণতান্ত্রিক সরকার ব্যবস্থা প্রতিষ্ঠার একটি ঐতিহাসিক বিষয় রয়েছে, যে কিভাবে এই গণতান্ত্রিক শাসন ব্যবস্থা পৃথিবীতে বর্তমানে সাফল্য লাভ করেছে। তোমরা হয়তো জেনে থাকবে যে গণতন্ত্রের সর্বপ্রথম প্রচলন হয়েছিল প্রাচীন গ্রিসের অ্যাথেন্সে। গ্রিসের নাগরিক সমাজ গণতন্ত্র বলতে বুঝত এমন একটি রাজনৈতিক শাসন ব্যবস্থা যেখানে সকল নাগরিক প্রত্যক্ষভাবে রাষ্ট্রের শাসন কার্যে অংশগ্রহণ করতে পারবে। এ ধরনের চিন্তাভাবনা সেই অ্যাথেন্সীয় লোকদের মধ্যে ছিল যে আমরা গণতন্ত্র বলতে আমরা এমন একটি রাজনৈতিক শাসন ব্যবস্থাকে বুঝি যেখানে আমরা সকলে রাষ্ট্রের শাসন কার্য পরিচালনায় অংশ নিতে পারব। তো এই যে অ্যাথেন্সীয় গণতন্ত্র, এই অ্যাথেন্সীয় গণতন্ত্র কিন্তু
খুব বেশি দিন প্রচলিত ছিল না। মধ্যযুগে ধর্ম, রাজার দ্বৈত শাসন, স্বৈরতান্ত্রিক শাসন, সামন্ততান্ত্রিক শাসন ব্যবস্থায় কেটে গেছে অনেকটা সময়। দীর্ঘকাল পর ইউরোপে গণতন্ত্রের পুনর্জন্ম হয় সেই সপ্তদশ ও অষ্টাদশ শতাব্দীতে। অষ্টাদশ শতাব্দীর গণতান্ত্রিক ভাবধারায় ইংল্যান্ডকে গণতান্ত্রিক ভাবধারার উৎসমূল হিসেবে চিহ্নিত করা হয়। ঊনবিংশ ও বিংশ শতাব্দীতে পৃথিবীর বিভিন্ন দেশে গণতান্ত্রিক শাসন ব্যবস্থা পরিলক্ষিত হতে দেখা যায় বা পরিলক্ষিত হয়। বর্তমান বিশ্বে গণতান্ত্রিক শাসন ব্যবস্থার সাফল্য এতটাই ব্যাপকতা লাভ করেছে যে আধুনিক সভ্যতা বলতে মূলত গণতান্ত্রিক সভ্যতাকেই কি বোঝানো হয়। প্রিয় শিক্ষার্থীরা, এই ছিল গণতন্ত্রের ধারণা, কনসেপশন অফ ডেমোক্রেসি। তোমরা এখানে আমি দুজন ব্যক্তিত্বের সংজ্ঞা বলেছি। একজন আমেরিকার ষোড়শ প্রেসিডেন্ট আব্রাহাম লিঙ্কন, যার প্রদত্ত ডেমোক্রেসির সংজ্ঞাটি খুবই জনপ্রিয় সারা বিশ্বে। The democracy is a government of the people, by the people and for the people. এটা তোমরা মুখস্থ করবে। তারপরে অধ্যাপক গেটেল গণতন্ত্রকে কিভাবে সংজ্ঞায়িত করেছেন এগুলো তোমরা মুখস্থ রাখবে, কেমন? এবার আমরা দেখে নিব গণতন্ত্রের প্রকারভেদ। গণতন্ত্র কার্যকর হওয়ার দুটি পদ্ধতি রয়েছে। এক, গণতন্ত্রের প্রকারভেদ। গণতন্ত্র কার্যকর হওয়ার দুটি পদ্ধতি রয়েছে। এক, প্রত্যক্ষ বা বিশুদ্ধ। প্রত্যক্ষ বা বিশুদ্ধ গণতন্ত্র। দুই, পরোক্ষ বা প্রতিনিধিত্বমূলক কি গণতন্ত্র। প্রিয় শিক্ষার্থীরা, গণতন্ত্রের প্রকারভেদ। গণতন্ত্রকে এই দুটি পদ্ধতিতে কার্যকর করা যায়। প্রত্যক্ষ বা বিশুদ্ধ গণতন্ত্র, আরেকটি হচ্ছে পরোক্ষ বা প্রতিনিধিত্বমূলক গণতন্ত্র। এবার বলছি প্রত্যক্ষ বা বিশুদ্ধ গণতন্ত্র কি। যে গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় রাষ্ট্রের সকল নাগরিক প্রত্যক্ষভাবে বা সরাসরিভাবে রাষ্ট্রের শাসন কার্য পরিচালনায় অংশগ্রহণ করতে পারে তাকে বলা হয় প্রত্যক্ষ বা বিশুদ্ধ গণতন্ত্র। সেই যে প্রাচীন গ্রিসে, অ্যাথেন্সে যে ছোট ছোট নগর রাষ্ট্র ছিল, সেই নগর রাষ্ট্রের লোকজন সরাসরি রাষ্ট্রের শাসন কার্যে
অংশগ্রহণ করতে পারত। আইন প্রণয়ন বলো, কর ধার্য বলো, রাষ্ট্রের যে কোনো সিদ্ধান্ত নেওয়া বলো, ইভেন বিচার কার্য বলো, যাই বলো না কেন সব কিছুতেই কিন্তু সেই অর্থাৎ নাগরিক সমাজের প্রাচীন গ্রিসের সেই অ্যাথেন্সের যে ছোট ছোট নগরকেন্দ্রিক রাষ্ট্র ছিল সেখানকার জনগণ কিন্তু সরাসরি রাষ্ট্রের শাসন কার্যে অংশগ্রহণ করতে পারত। তো সেখানে অবশ্য নাগরিকের সীমাবদ্ধতা ছিল। রাষ্ট্রের সব জনগণকে কিন্তু নাগরিকত্বের সম্মান দেওয়া হতো না। আমি প্রাচীন গ্রিসের কথা বলছি। তো আধুনিক বিশ্বে রাষ্ট্রের আয়তন বিশাল এবং জনসংখ্যাও অনেক বেশি। সুতরাং এখানে রাষ্ট্রের সকল নাগরিকের পক্ষে রাষ্ট্রের শাসন কার্য পরিচালনায় সরাসরি অংশগ্রহণ করা সম্ভবপর নয়। পরোক্ষ বা প্রতিনিধিত্বমূলক গণতন্ত্র কাকে বলে? যে গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় রাষ্ট্রের সকল নাগরিক রাষ্ট্রের শাসন কার্যে প্রত্যক্ষ বা সরাসরি অংশগ্রহণ করতে পারে না, সেই শাসন ব্যবস্থাকে আমরা কি বলবো? পরোক্ষ বা প্রতিনিধিত্বমূলক গণতন্ত্র বলবো। কারণ এখানে প্রত্যেক নাগরিক সরাসরি রাষ্ট্র পরিচালনায় অংশগ্রহণ করতে পারে না। তারা কি করেন? প্রতিনিধি নির্বাচনের মাধ্যমে রাষ্ট্রের নাগরিক কি করবেন? তারা তাদের প্রতিনিধি নির্বাচিত করবে। এই নির্বাচিত প্রতিনিধি তাদের পক্ষ হয়ে কাজ করবে, আইনসভায় গিয়ে আইন প্রণয়নে অংশ নিবে এবং রাষ্ট্রের যে যাবতীয় অন্যান্য শাসন কার্য আছে সেগুলোতে সে এই সাধারণ জনগণের কি করবে? প্রতিনিধি হিসেবে প্রতিনিধিত্ব করবে। হ্যাঁ, তাহলে কিন্তু পরোক্ষভাবে সাধারণ জনগণের পক্ষে রাষ্ট্রের শাসন কার্যে অংশগ্রহণ করা হয়ে যায়। তো বর্তমান বিশ্বে যে গণতন্ত্র বিরাজমান বা যে গণতন্ত্র চলছে তা কিন্তু প্রত্যক্ষ বা বিশুদ্ধ গণতন্ত্র নয়, সেটি হচ্ছে পরোক্ষ বা প্রতিনিধিত্বমূলক গণতন্ত্র। প্রিয় শিক্ষার্থীরা, এবার আমরা দেখে নিব গণতন্ত্রের দোষ এবং গুণ। ডেমোক্রেসি একটি জনপ্রিয় শাসন ব্যবস্থা, কিন্তু প্রত্যেকটা জিনিসেরই কিছু গুণ থাকে এবং দোষ থাকে। তো গণতন্ত্রেরও কিছু গুণ আছে এবং দোষ আছে, তাই না? গণতন্ত্রেরও কিছু দোষ আছে এবং গুণ আছে। তো প্রথমে আমরা গণতন্ত্রের গুণগুলো সম্পর্কে জেনে নিব। কেমন?
প্রথমে আসো আইনের অনুশাসন। গণতন্ত্রে আইনের অনুশাসন বিদ্যমান, অর্থাৎ আইনের অনুশাসন বলতে আমরা বুঝি একটি রাষ্ট্রে যখন সকল নাগরিক স্বাধীনভাবে মতামত ব্যক্ত করতে পারে, সবাই স্বাধীনভাবে সব কিছু ভোগ করতে পারে, কেউ যাতে কোনো কিছু থেকে বঞ্চিত না হতে পারে, অর্থাৎ সবার সমান অধিকার। হ্যাঁ, এটাই হচ্ছে আইনের কি অনুশাসন, অর্থাৎ আইনের দৃষ্টিতে সবাই সমান। 2, দায়িত্বশীল শাসন ব্যবস্থা। তো গণতন্ত্র একটি দায়িত্বশীল শাসন ব্যবস্থা, এ কারণে যে গণতন্ত্রে জনগণ নির্বাচনের মাধ্যমে ভোট দিয়ে তাদের পছন্দের প্রার্থীকে নির্বাচিত করে। তো স্বভাবতই নির্বাচিত প্রতিনিধি জনগণের পক্ষ হয়ে কাজ করে, জনগণের প্রতিনিধি হয়ে কাজ করে, এবং যে সরকার জনগণের দ্বারা ভোটের মাধ্যমে নির্বাচিত হয়, স্বভাবতই সে জনগণের কাছে সে দায়িত্বশীল থাকে, কারণ তার আচরণটা অবশ্যই দায়িত্বশীল হতে হবে। কারণ এ কারণে যে সরকারকে শাসন ব্যবস্থায় বসিয়েছে কে? সাধারণ জনগণ। সুতরাং সাধারণ জনগণের উপর অবশ্যই নির্বাচিত সরকারের একটি দায়িত্বশীলতা থাকে। এটি গণতন্ত্রের একটি গুণ। আরেকটি গুণ হচ্ছে জনগণের স্বার্থকে প্রাধান্য দেওয়া। গণতন্ত্রে জনগণের স্বার্থকে প্রাধান্য দেওয়া হয়। রাষ্ট্রের যে কোনো নীতি নির্ধারণে জনগণের স্বার্থকে কী করা হয়? প্রাধান্য দেওয়া হয়। যেহেতু গণতন্ত্র হচ্ছে জনগণের কি শাসন ব্যবস্থা, গণতন্ত্র যেহেতু জনগণের শাসন ব্যবস্থা, সেহেতু অবশ্যই এখানে জনগণের স্বার্থকে কী করতে হবে? প্রাধান্য দিতে হবে। এটি গণতন্ত্রের আরেকটি গুণ। বাক স্বাধীনতা স্বীকৃত। বাক স্বাধীনতা, ব্যক্তি স্বাধীনতা এবং কথা বলার স্বাধীনতা, এটি গণতন্ত্রে স্বীকৃত। ব্যক্তি যাতে স্বাধীনভাবে চলাফেরা করতে পারে, সে স্বাধীনভাবে মতামত ব্যক্ত করতে পারে, রাষ্ট্রের সরকারের যে খারাপ কাজের কি করতে পারে? সমালোচনা করতে পারে। অর্থাৎ এখানে কোনোভাবেই তার কণ্ঠ রোধ করার কোনো সুযোগ নেই। এখানে সংবাদপত্রের স্বাধীনতা থাকে এবং জনগণ কি করতে পারবে? রাজনৈতিক চর্চা করতে পারবে, সভা সমাবেশ মিছিল করতে পারবে, সরকারের খারাপ কাজের সমালোচনা করতে পারবে। বাক স্বাধীনতা স্বীকৃত, ব্যক্তি স্বাধীনতা এবং কথা বলার স্বাধীনতা স্বীকৃত, গণতন্ত্রের আরেকটি গুণ। নেক্সট, রাজনৈতিক চেতনার সৃষ্টি। গণতন্ত্রে একাধিক রাজনৈতিক দলের উপস্থিতি থাকে। তো এক্ষেত্রে এখানে একটা ভোটের বিষয় আছে। যখনই কোনো নির্বাচন আসে, তখন জনগণ চিন্তা ভাবনা করে তাদের পছন্দের প্রার্থীকে কি করে? নির্বাচিত করে। তো এভাবে একজন একজনের সাথে আলাপ আলোচনার মধ্য দিয়ে তাদের মাঝে রাজনৈতিক চেতনার সৃষ্টি হয়। অর্থাৎ রাজনৈতিকভাবে তারা একেবারে ইনঅ্যাক্টিভ, নিষ্ক্রিয় না থেকে তাদের মধ্যে সক্রিয়তা লক্ষ্য করা যায়, এবং তাদের মধ্যে অনেক যেটাকে বলবো আমি রাজনৈতিক চেতনা, অর্থাৎ রাজনীতি আমি কেন করব, কেন করছি, কোন সরকার ভালো ছিল, হ্যাঁ, কার কাজ কী রকমের ইত্যাদি, এগুলো নিয়ে তাদের মধ্যে চেতনার সৃষ্টি হয়। নেক্সট, জনকল্যাণ সাধন। গণতন্ত্র যেহেতু জনগণের শাসন এবং এখানে নির্বাচিত প্রতিনিধি দেশ পরিচালনায় অংশগ্রহণ করেন, সুতরাং গণতন্ত্রে মুখ্য উদ্দেশ্যই হচ্ছে কোনো ব্যক্তির কল্যাণ নয়, জনগণের সার্বিক কল্যাণ সাধন করা। গণতন্ত্রের মুখ্য উদ্দেশ্য। যেমন জনগণের যে মৌলিক চাহিদাগুলো আছে এবং মৌলিক চাহিদাগুলো যাতে ফুলফিল হয়, রাষ্ট্রের সার্বিক কল্যাণ যাতে সাধিত হয়, গণতান্ত্রিক
শাসন ব্যবস্থায় সরকার কিন্তু সেদিকে নজর রাখে। এই ছিল আমাদের গণতন্ত্রের গুণ নিয়ে আলোচনা। এবার যে আমরা গণতন্ত্রের অনেকগুলো গুণ আমরা লক্ষ্য করেছি, তো একেবারে গণতন্ত্রের যে সবগুলো গুণ আছে এর যে মোটেও দোষ নেই তা কিন্তু নয়। প্রত্যেকটা জিনিসেরই কিন্তু মেরিটস এবং ডিমেরিটস আছে। তো গণতন্ত্রের যেমনি গুণ আছে তেমনি কিছু ত্রুটিও রয়েছে। তো এবার আমরা দেখে নিচ্ছি ত্রুটিগুলো কী কী। গণতন্ত্রের দোষ বা ত্রুটি: 1, জাতীয় সংহতি বিনষ্ট হওয়া। এই জাতীয় সংহতি বিনষ্ট হওয়া এটা কি, এটা সম্পর্কে তোমাদেরকে বলছি। জাতীয় সংহতি বিনষ্ট হওয়া, গণতন্ত্রে যেহেতু একাধিক রাজনৈতিক দল থাকে এবং প্রত্যেকটা রাজনৈতিক দলের মানে নিজ নিজ লক্ষ্য, উদ্দেশ্য, নীতি এগুলো থাকে। একটি রাজনৈতিক দলের নীতির সাথে অন্য একটা রাজনৈতিক দলের নীতির মিল থাকবে না। তো অনেক সময় দেখা যায় যে এই রাজনৈতিক দলগুলোর মধ্যে যে কোনো বিষয় নিয়ে তর্কাতর্কি, ঝগড়া বিবাদ, মারামারি, অর্থাৎ বিভিন্ন ধরনের মত পার্থক্যের সৃষ্টি হয়। এটা অনেক সময় যে আমরা যেটা ঐক্যের বিনষ্ট, সবাই মিলে থাকা, এটাকে আমরা ঐক্য বলি। কিন্তু অনেক সময় এই অনেক বিষয়গুলো নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে বা ব্যক্তিত্বের মধ্যে কি হয়, মতপার্থক্যের সৃষ্টি হয়। এতে জাতীয় সংহতি বিনষ্ট হওয়ার একটা সম্ভাবনা থাকে। আমি এটা বলছি না যে জাতীয় সংহতি বিনষ্ট হবে, মানে এ ধরনের কার্যকলাপের মধ্য দিয়ে এখানে জাতীয় সংহতি বিনষ্ট হওয়ার একটা সম্ভাবনা থেকেই যায় গণতন্ত্রে, যেহেতু গণতন্ত্রে অনেক রাজনৈতিক দলের উপস্থিতি থাকে। নেক্সট, গণ অসন্তোষ। গণ অসন্তোষটা হচ্ছে যেমন অনেক সময় যে রাজনৈতিক দল ক্ষমতায় অধিষ্ঠিত হয়, অনেক ক্ষেত্রে দেখা যায় ওই রাজনৈতিক দল তাদের দলীয় স্বার্থকে প্রাধান্য দিয়ে রাষ্ট্র পরিচালনা করে। এতে কি হয়, নিরপেক্ষতা নষ্ট হয়। আর নিরপেক্ষতা যখন নষ্ট হয় তখনই কিন্তু জনগণের মাঝে ছোট ছোট ক্ষোভ পুঞ্জীভূত হয়ে বিরাট আকার ধারণ করে, যেটাকে আমরা বলতে পারি কি, গণ অসন্তোষ। কেমন, জনগণের মধ্যে ছোট ছোট বিষয় পুঞ্জীভূত হয়ে, ছোট ছোট ক্ষোভগুলো পুঞ্জীভূত হয়ে ওই সরকারের বিরুদ্ধে, মানে সরকারকে কিভাবে ক্ষমতা থেকে হটানো যায়, এই চিন্তাভাবনা তাদের মধ্যে চলে আসে। এটাকে আমরা গণ অসন্তোষ বলতে পারি। এটার মধ্যে কি তাহলে দেখা যায় যে গণতন্ত্রে গণ অসন্তোষ সৃষ্টি হওয়ার যথেষ্ট সম্ভাবনা থাকে। কেমন, অস্থিতিশীল উন্নয়ন। গণতন্ত্রে যেহেতু ঘন ঘন সরকার পরিবর্তন হওয়ার একটা সুযোগ থাকে, অর্থাৎ কোনো সরকার যদি জনগণের আস্থা হারিয়ে ফেলে তখন ওই সরকারকে কি করতে হয়, পদত্যাগ করতে হয়। দেখা যায় আমাদের দেশে যেমন একটি সরকার 5 বছর কি করে ক্ষমতায় থাকে। তো 5 বছরই যে ক্ষমতায় থাকবে একেবারে ম্যান্ডেটরি এমনটা নয়। বিরোধী দল যদি স্ট্রং থাকে এবং সরকারের কোনো যদি ফল্ট থাকে, বড় ধরনের কোনো ফল্ট থাকে, সেক্ষেত্রে বিরোধী রাজনৈতিক দলগুলো গণ অসন্তোষ ঘটিয়ে সরকার পতনে সরকারকে বাধ্য করে। তো এই অস্থিতিশীল উন্নয়ন বলতে আমি এটা বোঝাচ্ছি, যেমন একটি সরকার যখন দেশের কোনো উন্নয়ন কর্মকাণ্ড হাতে নেয়, একটা টাইম ডিউরেশন হাতে নিয়ে তারা একটা উন্নয়ন কর্মকাণ্ড কি করলো,
উন্নয়ন কর্মকাণ্ড শুরু করলো। কিন্তু যদি দেখা যায় যে এই মেয়াদ পূর্তির আগেই এই সরকারের পতন হলো, তখন পরবর্তী গভর্নমেন্ট যে আসবে, দেখা যায় যে সেই পূর্ববর্তী গভর্নমেন্ট যে উন্নয়ন কর্মকাণ্ড হাতে নিয়েছিল, সেটা পরবর্তীতে যে সরকার আসলো সে কী করলো, সেই উন্নয়ন কর্মকাণ্ডে সে কোনো ভূমিকা নিল না, সেটা স্টপ করে দিল। তো এটাই বোঝাচ্ছে যে অস্থিতিশীল উন্নয়ন, মানে উন্নয়নটা একেবারে থাকে না, যে স্থির থাকে না। অস্থিতিশীল উন্নয়ন এ কারণে হয়, গণতন্ত্রে যেহেতু ঘন ঘন সরকার পরিবর্তিত হয়, সে কারণে উন্নয়নটা কিন্তু স্থিতিশীল থাকে না। এটাকে আমরা অস্থিতিশীল উন্নয়ন বলতে পারি। সর্বশেষ, ব্যয়বহুল শাসন ব্যবস্থা। গণতান্ত্রিক শাসন ব্যবস্থা অত্যন্ত ব্যয়বহুল একটি শাসন ব্যবস্থা, এ কারণে যে এখানে নির্বাচন অনুষ্ঠিত হয়, ঘন ঘন সরকার পরিবর্তনের কারণে নির্বাচন অনুষ্ঠিত হয়। তো এই নির্বাচন অনুষ্ঠিত করার জন্য, তারপরে এই যে মানে অর্থাৎ ভোটের কার্যক্রম সম্পন্ন করার জন্য, তারপর বিভিন্ন রাজনৈতিক দল এরা কি করে এই সমস্ত কাজের জন্য প্রচুর অর্থ ব্যয় করে থাকে। সেজন্য আমরা বলতে পারি যে গণতান্ত্রিক শাসন ব্যবস্থা একটি ব্যয়বহুল শাসন ব্যবস্থা। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, তো গণতন্ত্রের যে দোষগুলো বললাম, কিন্তু এটি খুবই একেবারে নগণ্য। কেমন গুণের মধ্যে কিছু দোষ তো থাকবেই, সবই যে গুণ থাকবে তা তো নয়। তো তারপরেও কিন্তু গণতন্ত্রের ত্রুটিগুলোকে যদি আমরা একটু মানে খাটো দৃষ্টিতে দেখি, খুব বড় করে না দেখি, তাহলে আমরা দেখতে পাবো যে গণতন্ত্রের গুণগুলোই কিন্তু বেশি। আর এ কারণেই কিন্তু আধুনিক বিশ্বে এই গণতান্ত্রিক শাসন ব্যবস্থা একটি জনপ্রিয় শাসন ব্যবস্থা হিসেবে পরিগণিত হয়েছে। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, এই ছিল আজকের আমার আলোচনার বিষয়। পরবর্তীতে নতুন কোনো বিষয় নিয়ে আবার তোমাদের সামনে হাজির হব ইনশাআল্লাহ। সে পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। খোদা হাফেজ।